কাজ করতেছে সেই পরিসংখ্যান কিন্তু আমরা দেখি না। এরপরে তাদের সাথে কি বৈষম্যমূলক আচরণ করা হয়, ব্যবহার করা, সমস্ত তথ্যই আসলে দিয়েছে। আপনারা দেখেছেন যে আমরা আসলে কোন জিনিসটা চাই। আমরা কোনদিনের এই আলোচনা দেখবো না। আজকে স্বাধীনতার কত বছর পার হয়ে গেছে, আমাদের এই জিনিসগুলো কিন্তু আচরণ দমন করা উচিত। যে বোকা বানানো হচ্ছে, সেই টাকাটা তো আমাদের কাছে রুলিং হচ্ছে। আমাদের শ্রমিকরা যে 15,000 টাকা 20,000 টাকা বেতন পাচ্ছে, মাসের শেষে শ্রমিকের পকেটেও টাকা নেই, মালিকের পকেটেও টাকা নেই। শ্রমিকের বেতন দিতে পারে না, শ্রমিক তার ন্যায্য পাওনা পরিশোধ করতে পারে না, দোকানদারের কাছে বাকি থেকে যাচ্ছে। টাকাটা আসলে যাচ্ছে কোথায়? এই টাকাটা যাচ্ছে কোথায়? লুটেরাদের হাতে যাচ্ছে, আর এই আমাদের রাজস্ব খাতে সরকারের কাছে যাচ্ছে। সরকার কি উন্নয়ন করছে? অনেক সুন্দর উন্নয়ন করেছে। এমন একটি উন্নয়ন আজকে গাজীপুরে হয়েছে, আমি আজকে বলতে বাধ্য হলাম। এই যে ভুল উন্নয়ন হলো, 30,000 কোটি টাকা দিয়ে গাজীপুরে ফ্লাইওভার গুলো করা হয়েছে, এটি গাজীপুরের জন্য কি বড় খাত হয়নি? আপনারা যারা গাজীপুরে যান তারা দেখেন যে এই যে ভুল কাজটা করলো, যে ইঞ্জিনিয়ার যারাই পিছনে ছিল, তাদের কি বিচারে দেশে হবে? তাদের হবে। এগুলো তো আপনার আমার টাকা। এই উন্নয়নে যদি আমার বিন্দু মাত্র লাভ না, আমি শিওর যে 2-4 বছরের মধ্যে এটি ভেঙে ফেলতে হবে। এরকম উন্নয়ন যে আজকে যে 6টা দাবি আসছে, আপনারা দেখেন যে আমাদের শ্রমিকদের জন্য একটা হসপিটাল, এই যেখানে $40 বিলিয়ন আমরা আয় করছি, যেখানে $100 বিলিয়ন স্বপ্ন আমরা দেখছি, আমাদের জন্য আসলে কি করা হচ্ছে? আজকে 5টা-7টা হসপিটাল আমরা শ্রমিক ভাই বোনদের জন্য করতে পারি। রাষ্ট্র সরকার যদি উদ্যোগ বা একটি পলিসি গ্রহণ করে, আমার এই ভাই বলেছে যে 0.03% মালিককে দিতে বাধ্য কি বাধ্য না বলেন, কারণ কি চায় না কোনো মালিক দেয়নি, এরকম একটি উদাহরণ আছে যে কোনো মালিক ওই টাকা পরিশোধ করেনি? তাহলে কি পলিসির অভাব? আজকে 50 বছর পার হয়ে গেছে কিন্তু শিল্প নীতি হয়নি। তাহলে কিভাবে চলবে শিল্প? ওই যে 10,000 ইন্ডাস্ট্রি মুক্ত হয়ে আছে, কত $1,000 বিলিয়ন ওখানে ইনভেস্ট হয়েছে, এর সংখ্যা কিন্তু কেউ দেয়নি। হাজার ইন্ডাস্ট্রি আজকে বন্ধ হয়ে আছে, হাজার মেশিনারি গুলো, নতুন মেশিনারি বন্ধ হয়ে আছে। আমি ড্রাইভার, আমি কিন্তু একটা ইন্ডাস্ট্রি রান করি, ড্রাইভারের মতো আমি একটি ইন্ডাস্ট্রি চালাচ্ছি। রাস্তা ঠিক করার দায়িত্ব কিন্তু সরকারের। কোন পথে গেলে আমার পথ কমবে, আমার তেল কম লাগবে, সে দায়িত্ব কিন্তু সরকারের। সরকার যদি পলিসি করে যে আজকে যে ইন্ডাস্ট্রিগুলো চালাতে পারেনি, ব্যর্থ হয়ে গেছে, হার্ট অ্যাটাক করে মরে গেছে, সেই মালিকদের পরিসংখ্যান কিন্তু আসতেছে, কারণ মালিকদের সংখ্যা অনেক কম। আমরা 100% একমত যে আমার স্বপ্ন নিশ্চয়ই ওই ভাইয়ের কথা যদি ধরি যে পুরাকের মতো পলিউটেড রিভার দেখা, এটা আমার স্বপ্ন না। একটা অসচ্ছল একটা পরিবেশবিহীন এই শহর, এটা আমার স্বপ্ন না। আমার সন্তানরা তো এই শহরেই বসবাস করে, আমি তো এই শহরেই বসবাস করি, আমি তো এই বাজারের ভেজাল মিশ্রিত খাবারই খাচ্ছি। তাহলে আমি এই সমাজে বেশি টাকা আমার পকেটে থাকলেও আমার পরিবেশ কি আমি সেটা পাচ্ছি? তাহলে পরিবেশটা কে করবে? আজকে আমাদের নেতা এখানে আছে, নেতা দিকেই কথাটা বলতেছি। আমার মনে হয় আজকে নেতাদের হাতে আর নেতৃত্ব নাই। এই যে কেন এক রহস্য ঢাকা এক আমলাতান্ত্রিক জটিলতায় আজকে দেশ আচ্ছন্ন হয়ে গেছে। কোনো কথা বললে কোনো কর্ণপাত নাই, কোনো এত কথা আমরা বলি, কেউ শুনছে না আমাদের দুঃখ বেদনা কান্না। আমরা বলতেছি আমরা শিল্প চালাতে পারছি না। আমরা যখন চালাতে পারছি না, তখন একদল মানুষ আমাদের দিকে কিন্তু অন্য দৃষ্টিভঙ্গির দিকে কিন্তু এই ইন্ডাস্ট্রির দিকে তাকাচ্ছে। তার মানে আমি ইন্ডাস্ট্রি করে জিম্মি হয়ে গেছি। এখন আমাকে কাস্টমাররা যে প্রাইস দেয় আমি সেই প্রাইসে করতে বাধ্য হচ্ছি। কেন বাধ্য হচ্ছি? আমার মাথার উপর অনেক বড় একটা ঋণের বোঝা আছে। তা নাহলে আমিও রাস্তায় ঘুরবো কয়েকদিন পরে। আমি বাধ্য হচ্ছি এই কম পয়সায় কাজ করতে। কোনো না কোনোভাবেই ইন্ডাস্ট্রিকে সাস্টেন করার চেষ্টা করতেছি। আমরা সাজেশন দিতে চাই সরকারকে যে আপনারা আমাদের এই ফ্যাক্টরিগুলোতে, আমাদের প্রত্যেকটা কমপ্লায়েন্ট ফ্যাক্টরিতে একটি করে ফেয়ার শপ আছে। সরকার যদি মনে করে যে এই ফেয়ার শপের মাধ্যমে আমাদের শ্রমিক ভাই বোনরা কিন্তু এখন অনেক জিনিস আমাদের কাছ থেকে কেনে এবং সেটা অনেক
আমরা দেখছি যে বাজারের চাইতে 15% 20% কমে। এটাতে থেকে যদি ভ্যাট প্রত্যাহার হয়, এগুলা থেকে যদি আমরা ট্যাক্স প্রত্যাহার করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের শ্রমিক ভাইয়েরা 30% 50% কম প্রাইজে এখানে কিন্তু পাবে। একদিকে সরকার কিন্তু কোনো অবস্থাতেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে পারতেছে না। এই যে দ্রব্যমূল্য, আপনি দেখেন আমরা সারা পৃথিবীতে ঘুরে বেড়াই, পৃথিবীর কোথাও একটি মাত্র দেশ নাই যেখানে এরকম একটি সিচুয়েশন হয়েছে। হ্যাঁ, ইনফ্লেশন হয়েছিল করোনার পরপর, সেটা কিন্তু প্রত্যেকটা দেশ কাভার করে ফেলেছে। আপনি দেখেন সিঙ্গাপুরের এই মজুদদারদের সিস্টেম করার জন্য আপনি যদি 100 মেট্রিক টন চাল আমদানি করেন, তাহলে 30 মেট্রিক টন চাল আপনাকে সরকারি গুদামে রাখতে হবে। তার মানে কি, আপনি সিন্ডিকেট করে দাম বাড়াইতে পারবেন না, ভোজ্য তেলের দাম বাড়াইতে পারবেন না। আমাদের একটা শ্রমিক, আমি সিপিডিকে অনুরোধ করব যে আমাদের একটি শ্রমিক ভাই বোন কত টাকা প্রত্যেক মাসে সে সরকারের রাজস্ব খাতে যায়, এই তথ্য আপনারা কিন্তু সরকারকে দিবেন। যে আমার যে শ্রমিকরা যেই টাকাটা পায়, এর সম্পূর্ণ টাকাই কিন্তু সারা মাসে বাজার করে শেষ করে দেয়। তাহলে এই টাকাটা তো, এই টাকার উপরে কিন্তু ভ্যাট হয়। এই টাকার উপরে যেই আমি যে তেল কিনি, একটা শ্রমিক ভাই যদি 150 টাকা দিয়ে 1 লিটার তেল কিনে, ওর মধ্যে কিন্তু 58% আপনার তেলের উপরে ডিউটি আছে। শুধু এই 58%ই না, এটা কিন্তু আমার শ্রমিক যখন কিনে এর কিন্তু অলমোস্ট 100% চলে যায়। মানে তার উপরে 15% ওই দোকানদার, আড়তদার, মজুদদার হইতে হইতে কিন্তু এটার উপরে বিভিন্নভাবে কর আরোপিত হয়। সেই জায়গাগুলা থেকে আমাদের এখন আসলে এই দেশ, এখন আমরা মনে করি না যে এই দেশটা সম্পূর্ণরূপে গড়া হয়ে গেছে। এই দেশটাকে সুন্দর করে গড়তে গেলে আরও সুন্দর পলিসি দরকার, অনেক কিছু দরকার, যেগুলো আমাদের যারা এগুলো নিয়ে কাজ করে, যারা পলিসি নিয়ে কাজ করে, তারা সরকারকে সহযোগিতা করবেন, যে যাতে সরকার আমাদের এই বক্তব্যগুলো শুনে এর বাস্তবে একটি প্রতিফলন আমরা চাই। এর বাস্তবের প্রতিফলনটা যখন আমরা দেখব, তখন আসলে এই ছোট একটি দাবি, এটি কোনো বড় দাবি না। দেখেন ইন্ডিয়া, তারা কিন্তু শ্রমিকদেরকে রেশন দেয়, আপনারা অনেকেই জানেন যারা শ্রমিক নেতৃবৃন্দ আছেন। এই শ্রমিকদের যে রেশন দিলে, এতে কিন্তু সরকারের বা রাষ্ট্রের কোনো লস হয় না। এই যে লস যাতে না হয়, সরকার যাতে এটা ইজিলি দিতে পারে, এই চিন্তা, এই চেতনাটা কিন্তু সরকারের কাছ থেকে আসতে হবে। এই চিন্তাগুলো কিন্তু সরকারের ভিতর থেকে বেরিয়ে আসতে হবে, যে এই দেশের শ্রমিকদেরকে, আমরা যারা মানুষ, আমাদেরকে কিন্তু অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলো কিন্তু মৌলিক অধিকার, যেগুলো কিন্তু রাষ্ট্রেরই দায়িত্ব। আমাকে কর্মসংস্থান করে দেওয়া, আমাকে এগুলো দেখভাল করার দায়িত্ব কিন্তু রাষ্ট্র। সেই জায়গাগুলোতে কতটুকু করেছেন, সিপিডি বলেছেন যে প্রোগ্রামগুলো এসে উনি 2-3 ঘন্টা পরে আমাদের কথাগুলো শুনেন। যে কোনো সময় আমরা বিজিএমই থেকে ডাকলে ওনাকে পাই, আপনারাও পান। একমাত্র একজন ব্যক্তি আসলে আমাদের এখানে সংখ্যা সবাই বলেছে, আসলে আমাদেরও উচিত ভবিষ্যতে যদি আমরা এখানে বাড়াইতে পারি, যাতে ওনার সাথে আরও 5 জন যদি আজকে সংসদে জোর গলায় বলতো, তাহলে আমাদের দাবিটা অনেকাংশেই লাঘব কমে যেত, আমরা হয়তো অনেক বেশি কিছু পেয়ে যেতাম এতদিনে। যাই হোক, ভবিষ্যতে আমরা এরকম, আমি ধন্যবাদ দিতে চাই আমাদের অ্যাডভোকেট ইসমাইল ভাইকে। উনি এত সুন্দর একটি আয়োজন করলে, গত বছরে করেছে, যে এরকম এই আলাপ আলোচনা শুধু আমি মনে করি না যে বাজেট নিয়েই আলাপ আলোচনা, যেহেতু অনেকগুলো জিনিস স্পেসিফিকেশনলি আমরা কারেক্ট সাথে আমরা একমত, আমরা এই প্রত্যেকটা দাবির সাথে একাত্মতা ঘোষণা করি, এবং প্রত্যেকটা যুক্তিসঙ্গত দাবি এবং প্রত্যেকটা কাজে আমাদেরকে ডাকবেন। আমরা বিজিএমই আপনাদের সাথে একত্র হয়ে আপনাদের এই অধিকার আদায়ে আমরা একাত্ম ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।